শ্রোতা বন্ধুরা, আজ পাঠ করব পার্থ দত্তের গল্পের নাম একান্ত গোপনে। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। শিলিগুড়িতে কালই পৌঁছনের খুব দরকার প্রিয়ব্রতর, ব্যবসা সংক্রান্ত একটা ব্যাপারে। কিন্তু এসপ্লানেডের দূরপাল্লার বাস গুমটিতে এসে যখন সে জানতে পারল শিলিগুড়িগামী শেষ রকেট বাসে একটা আসন ফাঁকা নেই, আর শেষ রকেট বাস ছাড়তে তখন মাত্র 5 মিনিট বাকি ছিল, প্রিয়ব্রত মাথায় হাত দিয়ে বসল। নির্ঘাত নতুন কন্ট্রাক্টটা হাতছাড়া হয়ে যাবে। এখন উপায়? ঠিক এই সময় যেন পরিত্রাতার ভূমিকায় এসে হাজির হলো বছর 24-25-এর এক সুন্দরী যুবতী। টিকিট রিটার্ন কাউন্টারের সামনে এসে মেয়েটি ব্যস্ত হয়ে বলে উঠল, দেখুন, আমার নাম মনীষা মজুমদার। আমার স্বামী দীপক বিশেষ একটা জরুরি কাজে এখানে আটকে পড়ায় শিলিগুড়ি যেতে পারছেন না, তাই ওর টিকিটটা ফেরত নিতে হবে। শেষ মুহূর্তে টিকিট ফেরত? বুকিং ক্লার্ক রমেন খাস্তগির একটু ইতস্তত করল। হঠাৎ প্রিয়ব্রতর কথা মনে পড়তেই সে কাউন্টারের সামনে তাকালো। প্রিয়ব্রতকে দেখতে পেয়ে সে চিৎকার করে বলে উঠল, মশাই, এই যে মশাই, শুনছেন? একটু আগে আপনি না শিলিগুড়ির একটা টিকিট চাইছিলেন? জোগাড় হয়ে গেছে, ভাড়ার টাকাটা দিয়ে টিকিটটা নিয়ে যান। টিকিটের নাম শুনে প্রিয়ব্রত হন্তদন্ত হয়ে ছুটে এলো বটে, কিন্তু টিকিটটা অন্য এক ভদ্রলোকের, ফেরত দেয়া হচ্ছে, তবে তার স্ত্রী যাচ্ছে। প্রিয়ব্রতর আপত্তি এখানেই, বাসে মেয়েটি সারা রাত তার পাশেই থাকবে। প্রবাদ আছে, পথে নারী বর্জিতা। তাই কি করবে ভেবে পাচ্ছে না সে। তাকে ইতস্তত করতে দেখে বুকিং ক্লার্ক এবার অস্বস্তি গলায় বলে উঠল, ঠিক আছে, আপনি না নিলে অন্য ইচ্ছুক যাত্রীকে টিকিটটা দিয়ে দিচ্ছি। অন্য যাত্রী মানেই 25-40 বয়সের সন্ডামার্কে একটা লোককে দেখে মনীষা ঘাবড়ে যায়। সে এবার প্রিয়ব্রতর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আপনার তো আজই শিলিগুড়ি যাওয়া খুবই জরুরি, তাহলে যাচ্ছেন না কেন? এখানে একটু থেমে মেয়েটি আবার বলল, ঠিক আছে, টিকিটের দাম বাসে উঠে দিলেও চলবে। এখন আমার সঙ্গে আসুন তো, বাস এখনই ছেড়ে দেবে। প্রিয়ব্রত আপত্তি করার আগেই মনীষা তার হাত ধরে একরকম জোর করেই তাকে টানতে টানতে বাসে নিয়ে গিয়ে তুলল। 2 সিটেড আসন। মেয়েটি জানালার ধারে বসে প্রিয়ব্রতকে আহ্বান জানালো, বসুন। আপনার টিকিটের দামটা? আরে পালিয়ে তো যাচ্ছেন না, সামনে সারাটা রাত পড়ে আছে। মনীষা হাসতে হাসতে প্রিয়ব্রতর হাত ধরে তাকে তার পাশে বসিয়ে দিল, এরা একরকম জোর করেই। মেয়েটির মধ্যে কি জাদু ছিল কে জানে, এবারেও সে কোনো আপত্তি করতে পারল না। কাঁটায় কাঁটায় ঠিক 9টায় রকেট বাস ছেড়ে দিল। রাত 9টা, শীতের রাত, রাস্তা প্রায় ফাঁকা। রকেট বাস রকেটের মতো দ্রুত গতিতে ছুটে চলল তার গন্তব্যস্থলের দিকে। ফাঁকা বিটি রোডে আসতেই বাসের গতি দ্বিগুণ হয়ে গেল। ডানলপ ব্রিজের সামনে হঠাৎ ট্রাফিকের আলোটা লাল হয়ে উঠতেই বাসের চালক দ্রুত ব্রেক কষতেই যাত্রীরা হুড়মুড়িয়ে ওর গায়ে লুটিয়ে পড়ল। এদিকে প্রিয়ব্রত ও মনীষার অবস্থা তথৈবচ। দুহাত দিয়ে প্রিয়ব্রতর গলা জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে মনীষা। তার বুকের কাঁপন তখন আশ্রয় পড়ছে প্রিয়ব্রতর বুকে। ওরা কতক্ষণ যে ওভাবে জড়িয়ে বসেছিল কেউ তা জানে না। পেছনের আসন থেকে এক ছোকরা টিপ্পনি কাটল, কি দাদা, খুব লেগেছে? এমন একটা নোংরা মন্তব্যের উত্তর দিতে ইচ্ছা হলো না প্রিয়ব্রতর। তার বদলে অস্ফুটে মনীষার উদ্দেশ্যে বলে উঠল, আরে ছাড়ুন এবার, বাসের যাত্রীরা যে দেখছে।
দেখো গে, মনীষা আরো নিবিড় হয়ে প্রিয়ব্রতকে জড়িয়ে ধরে কপট অভিমান করে বলল, বাসের ঝাঁকুনিতে আমার লাগলো, আর ওরা রঙ্গ রসিকতা করছে না, ওদের কথায় কান দেবেন না। আঘাত পেয়েছে শুনে প্রিয়ব্রতর কেমন যেন একটু মায়া হলো মেয়েটির উপর, তাই সে মনীষার মুখের উপর ঝুঁকে পড়ে ফিস ফিসিয়ে জিজ্ঞাসা করল, কোথায় লেগেছে? এইখানে। এই বলে প্রিয়ব্রত ডান হাতটা ধরে নিজের বুক জোড়ার মাঝখানে চেপে ধরল মনীষা, ছাড়তে চাইল না। প্রিয়ব্রত ঘাবড়ে গেল। বাস তখন রকেটের গতিতে আবার ছুটতে শুরু করেছিল। ওদিকে বাসের যাত্রীরা আবার আগের মতো ঘুমের কোলে ঢলে পড়ছিল। তখন প্রিয়ব্রত হাঁপ ছেড়ে বাঁচলেও ওরা এখন রসালো দৃশ্য দেখলে আর রক্ষে ছিল না। রাতের জার্নি বলে বাসে মাত্র দুটি আলো জ্বলছিল, একটা গেটের মুখে আর একটা ঠিক ওদের সামনের পেছনে। কম পাওয়ারের আলো হলেও মেয়েটির মুখটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্য আসনগুলো প্রায় অস্পষ্ট আলোয় ডুবেছিল। তাতে একটা বাড়তি সুবিধা হলো এই যে দূর থেকে ওদের গতিবিধি অন্য যাত্রীদের চোখেই পড়ছে না। তবু সাবধানের মান নেই। প্রিয়ব্রত তার হাতটা মেয়েটির বুকের উপর থেকে তুলে নিতে গেলে মনীষা এবার আরো জোরে চেপে ধরল ওর পাখির মতো নরম বুকের উপরে। অনুভবে বুঝল প্রিয়ব্রত অজান্তে তখন যে মনীষার একটি স্তন তার হাতের তালুবন্দি হয়ে গেছে খেয়ালই নেই তার। ব্রাহীন বুক, মেয়েটির স্বাস্থ্য ভীষণ ভালো, তার উপর বিশাল স্তনের চাপে মনে হচ্ছিল ব্লাউজ না ফেটে যায়। সামনের দিকে বোতাম, ব্লাউজের উপরের দুটি বোতাম খুলে গেছে। স্তন জোড়ার উপরের অনেকখানি উন্মুক্ত, আলোয় উদ্ভাসিত, সংকোচ হচ্ছিল। তাই প্রিয়ব্রত বোতাম দুটো লাগাবার চেষ্টা করতেই মনীষা তার হাত চেপে ধরে অস্ফুটে বলে উঠল, থাক না, আমারও দুটো দেখতে কি তোমার খুব খারাপ লাগছে? এই দেখো, আমি তোমাকে তুমি বলে ফেললাম। ঠিক আছে, ও কিছু নয়। না, ঠিক নেই, তুমি তাহলে আমাকে তুমি করে ডাকবে বলো। মনীষা তার মনের কথাটাই বলেছিল। সেও যেন একটু ক্যাম্পটু করে মেয়েটির প্রতি আসক্ত হয়ে উঠেছিল। তাই সে আর আপত্তি করল না, বলল, ঠিক আছে, তাই বলবো। এই বলে প্রিয়ব্রত অবিন্যস্ত শালটা এক হাতে তার বুকের উপর গুছিয়ে বিছিয়ে দিল। ওর হাতটা মেয়েটির বুকের উপরই তেমনি রাখা ছিল। এর ফলে বাসের অন্য যাত্রীরা জেগে উঠে তাদের দিকে তাকালেও তার হাতের কাজকর্ম তারা আর দেখতে পাবে না, এইভাবে আশ্বস্ত হলো সে। তার গতিবিধি দেখে মেয়েটি হাসলো, স্থির চোখে তাকালো প্রিয়ব্রতর দিকে। তুমি তাহলে এতক্ষণে সাবালক হলে? কি করে বুঝলে? শালটা দিয়ে আমার বুক ঢেকে দিলে কেন? মনীষা কপট গম্ভীর মুখে বলল, একবার আমার অনুমতি নেবার প্রয়োজন মনে করলে না? প্রিয়ব্রত তার ব্লাউজের অবশিষ্ট বোতামগুলো খুলতে খুলতে তেমনি রহস্য করে বলল, এর পরেও কি তোমার অনুমতি নিতে হবে? না গো না, মনীষা ঠোঁট ফোলালো। তুমি কি ঠাট্টাও বোঝো না? এতে প্রিয়ব্রতার সাহস আরও বেড়ে গেল। ততক্ষণে ব্লাউজের সব বোতামগুলি তার খোলা হয়ে গেছিল। স্তন জোড়া পুরুষ্ট, সুগঠিত এবং সুঢৌল। প্রিয়ব্রত ভালো করে স্তন দুটি তার হাতের মুঠোয় চেপে ধরে মৃদু চাপ দিতে শুরু করলো। মনীষা হাত সরিয়ে দিল না, বরং আবেগকম্পিত গলায় ফিসফিসিয়ে বলল, আরো আরো জোরে টিপে দাও, খুব ভালো লাগছে। এই বলে মনীষা হঠাৎ একটা অদ্ভুত কাজ করে বসল। প্রিয়ব্রতর মাথাটা নিচে নামিয়ে এনে তার ঠোঁট জোড়া নিজের তপ্ত অষ্টদয়ের কাছে নিয়ে এলো। চুম্বনের জন্য খুব মুখ তুলল মনীষা। প্রিয়ব্রত তার মনের কথা জেনে গেছে ততক্ষণে, তাই সে তার শালটা নিজের মাথার উপর টেনে বাকি অংশটুকু মনীষার শরীরের উপরের অংশটুকু ঢেকে দিল।
এখন প্রকাশ পাওয়ার মতো ওদের শরীরের কোনো অংশেই খোলা পড়ে রইল না। নিশির ডাকে সম্মোহিত নারীর মতো দেখাচ্ছিল মনীষাকে। মৃদু হাসল প্রিয়ব্রত, হঠাৎ আকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ার হাসি যেন। এখানে এই চলন্ত বাসের মধ্যে যাত্রীরা সবাই যেখানে গভীর ঘুমে আচ্ছন্ন, ঘটনার এমন উৎসাহ ব্যঞ্জক পরিবেশে হঠাৎ কেমন যেন মনীষাকে ভালো লেগে গেল প্রিয়ব্রতর। মনীষাকে আরো নিবিড় করে জড়িয়ে ধরে ওর খোলা প্রশস্ত বুকে হাত বোলাতে বোলাতে প্রিয়ব্রত ওর গলা জড়িয়ে ধরল। পেলব হাতের স্পর্শে সংবাহনের আরাম দিতে চাইল মনীষাকে। অকপট হাসিতে প্রিয়ব্রত যেন ওকে অবশ করতে চাইছে। মনীষা চুম্বনের জন্য মুখ তুলতেই প্রিয়ব্রত ওকে ওর সেই ছোট্ট আসনে শুয়ে ওর কোমর জড়িয়ে ধরল সজোরে। পোশাকের উপর থেকেই ঝগনে চাপ দিল মনীষার তলপেটে। আর সেই অবস্থাতেই আলো আধারির ছায়াঘন অবস্থায় দুটি ছায়ামূর্তি চুম্বিত হয়ে রইল। মনীষার মনে হলো এই তার স্বামী। ওদিকে প্রিয়ব্রত হয়তো কল্পনা করলো তার বিবাহিত স্ত্রী অনুসুয়াকে, এই মুহূর্তে যাকে সে চাইছে কিন্তু পাচ্ছে না। আর এভাবে দুটি দেহে দুটি অন্য মন তরঙ্গায়িত হলো। বাছের সেই স্বল্পলোকে প্রিয়ব্রত মনীষার মুখের দিকে তাকিয়ে বলল, ও এখন ওর তপ্ত ঠোঁটে চুম্বনের প্রত্যাশী। প্রিয়ব্রত বাছের সেই স্বল্প পরিসরে ঠেস দিয়ে নিজের শরীরের নিচে মনীষাকে শোয়ালো। নিজে তার দেহের ওপর নিজের দেহটাকে কোনো রকমে বিছিয়ে দিয়ে তার কোমর জড়িয়ে ধরল সজোরে। শাড়িতে আবৃত মনীষা জঙ্ঘায় এবং তলপেটে চাপ দিতে থাকলো। আর সেই অবস্থাতেই সেই আলো আধারিতে দুটি ছায়ামূর্তি চুম্বিত হয়ে রইল। চুম্বন যতক্ষণ না বিষাদ ঠেকল ততক্ষণ পর্যন্ত কেউ কারোর কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাইল না। মনীষার মনে হলো এই তার স্বামী বিজন, যাকে শরীরী সম্পর্কে পেতে চায় না। আর প্রিয়ব্রত হয়তো কল্পনা করলো তার স্ত্রীকে, যাকে সে নিবিড় করে পেতে চায় কিন্তু পায় না কোনো এক কারণেই। দুটি দেহে দুটি অন্য মন তরঙ্গায়িত হতে থাকলে তাদের এতদিনের না পাওয়া আকাঙ্ক্ষা হঠাৎ ক্ষণিকের এই প্রাপ্তি যোগ তারা এখন ভরিয়ে নিতে চাইল কানায় কানায়। কিন্তু তারাও এও জানে যে এই চলন্ত বাসের মধ্যে তাদের সব আকাঙ্ক্ষার পূর্ণতা প্রাপ্তি করতে পারে না, সম্ভব নয়। তবু যেটুকু পাওয়া যায় তাই যথেষ্ট। আর যা না পাওয়া যাবে, পথের কামনা বাসনা সব পথেই ফেলে রেখে যেতে হবে। অনেকক্ষণ পরে মনীষার চোখে মুখে একটা সুখ তৃপ্তির ভাব ফুটে উঠতে দেখা গেল এবং প্রিয়ব্রতই প্রথমে মনীষার কমলালেবুর কোয়ার মতো রসিক্ত অষ্টদয় থেকে নিজের ঠোঁট জোড়া বিচ্ছিন্ন করে শান্ত স্নিগ্ধ গলায় মিষ্টি সুরে বলল, এবার ছাড়ো, আরও একটু প্লিজ। মনীষা এবার নিজের থেকে সক্রিয় হয়ে দুহাতে প্রিয়ব্রতর গলা জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া নিজের অষ্টদয়ের মধ্যে পুরে চোষণে ব্রত হলো। চোষণ অতি দ্রুত হলো এবার, যেন চুম্বনের বসনার শেষ ফোঁটা শেষ চুচে নিচ্ছে প্রিয়ব্রতর অষ্টদয় থেকে। তারপর তখনকার মতো একেবারে নিঃশেষ হয়ে যেতেই সে বিচ্ছিন্ন হলো প্রিয়ব্রতর থেকে। কেমন লাগলো? প্রিয়ব্রতর দেখে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে হাসি হাসি মুখে মনীষা জিজ্ঞেস করল, তোমার রসালো ঠোঁট নাকি চুম্বন? দুটোই। এই বলে হাসল প্রিয়ব্রত। কপট অনুযোগ করে আবার বলল, তবে মন ভরলেও দেহ কিন্তু অপূর্ণই রয়ে গেল। এখন এ পর্যন্তই থাক, পথ চলা এখনো শেষ হয়নি, দীর্ঘ পথ এখনো বাকি রয়েছে। মাঝে মধ্যে সুযোগ পেলে টুকটাক প্রাপ্তিযোগ ঘটলেও ঘটতে পারে, তার বেশি কিছু নয়। যেমন এই মুহূর্তে আমি তোমাকে তোমাদের অতি প্রিয় জিনিসটা খাওয়াতে পারি। সেটা কি? থামলে কেন? প্রিয়ব্রত অধীর হয়ে বলল, বলো কি সেটা? আমি কে সেটা চোখে দেখতে পাবে না, অনুভবে বুঝে নিতে হবে। মনীষা রহস্য করে বলে তার শালের নিচে প্রিয়ব্রতর মাথাটা আড়াল করে চেপে ধরল নিজের বুকের উপর। ব্লাউজের বোতাম খোলা মনীষার বুক, শালের আড়াল হলেও মনীষার লক্ষ্য কিন্তু স্থির ছিল। প্রিয়ব্রতর মুখটা সে তার আকাঙ্ক্ষিত একটা স্তন বৃত্তের উপর চেপে ধরল। হ্যাঁ, মনীষা খুবই প্রিয়।
চোষণে দারুণ মজা। এই অভ্যাসটা পুরুষরা তাদের জন্মলগ্ন থেকে শেখে, তাদের মায়েদের কাছ থেকে। মনীষার বুকে দুধ নেই, তাতে কি হয়েছে? বাড়িতে তার র চা খাওয়ার অভ্যাস আছে। র চায়ে চায়ের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। সেই রকম স্তনেও স্তনের বেশ মাদি মাদি গন্ধ থাকে। হাত দিতে ভালো লাগে, শুকতে ভালো লাগে, আর চুষতে সে তো স্বর্গসুখ লাভের মতো। প্রিয়ব্রত আর অপেক্ষা করতে পারছিল না। পালা করে মনীষার দুটি স্তন বেশ আয়েশ করে চুষতে থাকলো। স্ফুরিতক চুম্বনে ও চোষণে রক্তবর্ণ হল অষ্টদয়। মনীষা স্তন আরও চেপে ধরল প্রিয়ব্রতার মুখে। চোষণে বৃষ্টি পড়া কদমের মতো কণ্টকী হলো স্তন যুগল। আহ, কি চমৎকার তোমার স্তন জোড়া! এবার বিচ্ছিন্ন হয়ে প্রিয়ব্রত বলে উঠল। ভালো লাগছে? মনীষা জিজ্ঞাসা করল। দারুণ। কলেজের ইকোনমিক্সে পড়ছিলাম ল অব ডিমিনিশিং এর কথা। ভালো জিনিস বেশি খেলেই তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর তা ওঠো এখন। তোমার শরীরটা কি ভারী। এই সময় পিছনের আসনের এক যাত্রীর ঘুম ভেঙে গেল। তার আজমোড়া ভাঙা শব্দ হতেই মনীষা প্রিয়ব্রতকে ঠেলে দিল। এই ওঠো, কেউ বোধহয় জেগে উঠেছে। প্রিয়ব্রত দ্রুত মনীষার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বসল। সরি। মনীষা মুখ টিপে হাসল। দুঃখ করো না প্লিজ, পরে আমি তোমাকে সুদে আসলে পুষিয়ে দেব, প্রমিস। প্রিয়ব্রতর হাত মৃদু চাপ দিল। মনীষা বলল, হ্যাঁ, শপথ নিলাম। মাঝরাতে বাস এসে থামলো মালদায়। অনেকক্ষণ থামবে এখানে। কিছু খাবে? প্রিয়ব্রত জিজ্ঞেস করল। যা খাইয়েছ, এরপর অন্য আর কিছু খাওয়ার ইচ্ছে নেই। রহস্যময় হাসি হেসে মনীষা বলল, এত সব খাওয়ার পরেও তোমার খিদে পেয়েছে? তেমন করে খেতে দিলে কই? প্রিয়ব্রত কপট অনুযোগ করতে চাইল না সে। তোমার দুর্ভাগ্য। পিছনের আসনের দিকে তাকিয়ে অর্থপূর্ণ হাসি হাসল মনীষা। মনীষা কি বলতে চাইছে তা বুঝতে অসুবিধা হলো না প্রিয়ব্রতর। বেশ, অন্তত এক কাপ কফি? তা মন্দ হয় না। তার শীত পড়েছে, শরীরটা একটু গরম না করে নিলে নয়। সে কি, তুমি গরম হওনি? মনীষার একটু আগের রসিকতার বদলা হিসেবে বলল, এত গরম খাওয়ার পরেও? এই গরম সে গরম নয়। মনীষাও রসিকতা করতে চাইল না। তাছাড়া কি এমন গরম করতে পারলে তুমি? সুযোগ পেলে দেখো তোমার মধ্যে কেমন আমি আগুন জ্বালিয়ে দিই, হাসতে হাসতে বলল প্রিয়ব্রত। তার আগেই আমি তোমার মধ্যে আগুন ছড়িয়ে দেব। না, তুমি তা পারবে না। প্রিয়ব্রত এবার একটা মোক্ষম রসিকতা করল। দেশলাই কাঠিটা কেবল আমার কাছে আছে, তোমার কাছে নয়। দুষ্টু কথাকার। মনীষা কপট ধমক দিয়ে প্রিয়ব্রতর প্যান্টের বোতামের উপর মৃদু চাপ দিতে বলল, এই দেশলাইয়ের কাঠির জন্য এত দিমাগ তোমার? হ্যাঁ, অবশ্যই। আর একটা কাঠি যথেষ্ট তোমার সারা অঙ্গে আগুন জ্বালিয়ে দিতে পারে। আমার এই দেশলাইয়ের কাঠিটা, তা জ্বালাবো নাকি? না না, দোহাই তোমার। মনীষা তাকে থামিয়ে দিয়ে অনুরোধ করল, লক্ষ্মীটি, এখানে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসো না। শিলিগুড়িতে চলো, সেখানে তুমি যত খুশি আগুন জ্বালাও, আমার দেহ পুড়িয়ে ছাই করে দাও না। কেন? আমি কোনো অভাবেই আপত্তি করব না। কথা দিচ্ছ? কেন? একটু আগেই তো আমি তোমাকে কথা দিয়েছি। মনীষা বলল, ঠিক আছে, আমি তাহলে কফি আনতে চললাম। হ্যাঁ, যাও। কফির পেয়ালায় চুমুক দিয়ে প্রিয়ব্রত এই প্রথম মনীষার পারিবারিক প্রসঙ্গে আলোচনা শুরু করতে গিয়ে জিজ্ঞেস করল, তোমার বাড়িতে কে কে আছেন? স্বামী আর দত্তক নেওয়া একটি ছেলে। দত্তক নেওয়া ছেলে? প্রিয়ব্রত একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তোমাদের বিবাহিত জীবনের কোনো ফসল তুলতে পারোনি? অনেক দুঃখের সঙ্গে বলছি, আমার স্বামী ইম্পর্টেন্ট, বাবা হওয়ার অযোগ্য। তাই বুঝি? প্রিয়ব্রত দুঃখ প্রকাশ করল। আমি দুঃখিত। না না, এতে দুঃখ পাওয়ার কি আছে? বিষণ্ণ গলায় মনীষা বলল, এ আমার দুর্ভাগ্য। আর তাই তো তোমার মতো একজন ভালো বন্ধু পেয়ে আমি লোভ সামলাতে পারিনি। আমার কথা থাক, এখন তোমার কথা বলো। তোমার বিবাহিত জীবন কি রকম বলো? স্ত্রী ও একটি বছর তিনিকের ছেলে নিয়ে আমার সংসার বেশ সুখেই কাটছিল।
কিন্তু ভগবান বোধহয় সব সুখ একসঙ্গে দেন না। তা না হলে আমার স্ত্রী হঠাৎ পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়বে কেন বলো? প্রায় 1 বছর হলো স্ত্রীর সঙ্গে আমার শারীরিক কোনো সংযোগ নেই, আর তাই বোধহয় আজ হঠাৎ তোমার এমন মধু সঙ্গ পেয়ে আমি একটু বেহিসেবিপনা করে ফেলেছি। না না, এটা এটাই তো প্রকৃতির ধর্ম। নারী পুরুষ একত্রিত হলে এমনি হয়। তুমি এমন কিছু বেহিসেবিপনা করনি। আমার বিশ্বাস শিলিগুড়িতে গিয়ে আমি অতৃপ্ত জীবনে আরো বেশি করে তৃপ্তি আনতে পারবো। স্বামী নেই, ওখানে গিয়ে তুমি আমার বাড়িতেই উঠবে। আমার ছেলে বেলা 11টায় ফিরে আসে। আশা করি তার আগেই তোমাকে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে ফেরাতে পারবো। সকাল হতেই রকেট বাস এসে পৌঁছল শিলিগুড়িতে। কাল বিলম্ব না করে বাস স্ট্যান্ড থেকে প্রিয়ব্রতকে সঙ্গে নিয়ে মনীষা সোজা তাদের হিলকার্ট রোডের বাড়িতে ফিরে এলো। তখন বেলা প্রায় 9টা, বাড়ি ফাঁকা। ছেলেকে স্কুলে নিয়ে গেছে কাজের মেয়ে শান্তি, তাকে একেবারে নিয়েই ফিরবে 11টার পর। এই 2 ঘন্টা 9টা থেকে 11টা তাদের মিলনের স্বর্গরাজ্য বলে মনে হলো মনীষা। এত বড় বাড়িতে তারা দুজন এখন টয়লেট থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল তারা। টয়লেট থেকে বেরিয়ে এসে মৃদু হাসল প্রিয়ব্রত, বিজয়ের হাসি। আর এখানে এই নির্জন বাড়ির মধ্যে হঠাৎ কেমন যেন ভালো লেগে গেল মনীষার প্রিয়ব্রতকে। ওর কাছে গিয়ে ওর খোলা প্রশস্ত বুকে হাত রাখলো, কাঁধের পেশিতে হাত বোলালো, তারপর গলা জড়িয়ে ধরল। পেলব হাতের স্পর্শে সংবাহনের আরাম দিতে চাইল প্রিয়ব্রতকে। প্রিয়ব্রত হাসছে, কপট হাসিতে প্রিয়ব্রত যেন ওকে অবশ করে দিতে চাইছে। মনীষা ভাবছে, এই সময় হঠাৎ যদি স্বামী এসে হাজির হয় ওদের এইভাবে মিলিত হতে দেখুক একটা ক্লিপকে ও আর ভয় পাবে না। ও এখন ওর মনের মানুষের সন্ধান পেয়ে গেছে। প্রিয়ব্রতকে কথা দিয়েছে, কথা রাখতে উদ্যোগী হলো মনীষা, যেন ওর পুরুষ কৌমার্য হরণ করছে এমনভাবে প্রিয়ব্রতকে সজোরে নিজের দিকে আকর্ষণ করলো মনীষা। ওকে ঘর্ষণ করলো নিজের নগ্ন দেহে। তারপর প্রিয়ব্রতর পরনের পোশাক টেনে খুলল, হাত দিয়ে অনুভব করলো উদ্যত হৃদংসার ফলা, ছাড়ল না, মুঠোয় পরে রাখলো। প্রিয়ব্রত অস্ফুট বলে উঠল, কি সুন্দর বুক তোমার মনীষা, আর তোমার এই সোনার কাঠিটাও খুব সুন্দর নয় প্রিয়ব্রত? দৈর্ঘ্যে প্রস্থে আমার স্বামীর চেয়েও দ্বিগুণ। যে কোনো মেয়ের কাছে এটা লোভনীয়। প্রিয়ব্রত সারা শরীর টান টান হয়ে উঠেছে। সত্যিকার পুরুষ মানুষ উপযুক্ত শৃঙ্গার আবিষ্কার করতে চায় প্রিয়ব্রত টের পেয়েছে। মনীষার তৃপ্তি সাধন খুব সহজে নয়, তাই সিংহ ওকে অবশ না করলে শুধু সোনার কাঠের স্পর্শে রাগমোচন হবে না। ওর দেহ বেয়ে খানিকটা নামলো প্রিয়ব্রত মনীষার স্তনের অগ্রভাগে। মণ্ডলিকার কালো দাগযুক্ত জায়গায় মুখ রাখলো, লেহন করলে স্তনটা উৎফুল্ল, স্তনের খানিকটা মাংস 2 পাটির সবগুলো দাঁত দিয়ে বৃত্তাকারে গ্রহণ করে মৃদু চাপ দিল। এক স্তন থেকে প্রিয়ব্রতর মাথাটি তুলে আর এক স্তনে আনলো মনীষা এবং বলল, এটাকেও একটু দেখো। মনীষার নিঃশ্বাসে হালকা, নাকের পালটা ফুলছে, কথা জড়িয়ে আছে, কোমল গোপনাঙ্গ আর্দ্র হচ্ছে। মনীষার নাভি মূলে হাত বুলালো ব্রত, একটু একটু করে আরো নিচে উরুসন্ধিতে উত্তাপ অনুভব করলো। হাতের স্পর্শে 2 উরু প্রসারিত করলো মনীষা। আবেগ কম্পিত গলায় বলল, আর পারছিনি। নিতম্ব ওপারের দিকে বারবার ঠেলে তুলতে মনীষা ওর ত্রিভুজ বিদ্ধ করাতে চাইছে প্রিয়ব্রতা সোনার কাঠি। 2 হাতে ওর পুরুষ কঠিন পশ্চাৎ ভাগ টেনে আনছে নিজের কাকালের দিকে। প্রিয়ব্রত বেশ বুঝতে পারছে মনীষার চোখ মুখ উগ্র সঙ্গমের ছায় স্তারিত, স্নায়ুমণ্ডলী উত্তেজিত, উত্তুঙ্গ উত্তেজনার মুহূর্তে 2 হাতে মনীষার কোমর জড়িয়ে ধরে চাপ দিয়ে ওকে উপরের দিকে টানলো প্রিয়ব্রত। যুক্ত হলো দেহে দেহে, প্রবিষ্ট হলো মনীষার মধ্যে। মনীষা অধীর আনন্দে বলে উঠল, আহ কি সুন্দর তোমার ত্রিভুজ মনীষা, ভালো লাগছে, আরো জোরে। কিন্তু প্রিয়ব্রত তাড়াহুড়া করছে না দেখে
দেহে দেহে দীর্ঘস্থায়ী হবে বলে নিষ্ক্রিয় প্রিয়ব্রত আবেশে চোখ বুজে উপভোগ করছে। ওদিকে মনীষা আর স্থির পারছে না, কেমন নির্লজ্জের মতো বলল, ও আর একটু। এবার সক্রিয় হলো প্রিয়ব্রত এবং অল্পক্ষণের মধ্যেই উত্তাপে যৌবনের যার করস বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়তে লাগলো মনীষার দেহের অভ্যন্তরে। দুজনেরই একসঙ্গে রাগমোচন হলো, আর অবসন্ন দেহ দুই অবস্থায় পড়ে রইল আরও কিছুক্ষণ। মনীষার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে টয়লেটে গিয়ে ঢুকলো প্রিয়ব্রত। মনীষাও অনুসরণ করলো ওকে। ওর মিলনজনিত সমস্ত ক্লেদ ময়লা ধুয়ে মুছে ছাপ করে দিল। টয়লেট থেকে বেরিয়ে এসে প্রিয়ব্রত ঘড়ির দিকে তাকালো, 10:30। বলল, তোমার ছেলে ফেরার সময় হয়ে এলো, এবার যাই। আবার কবে দেখা হবে? মনীষার চোখে আকুতির ছায়া পড়ে। আবার দেখা কেন? এই তো ভালো। মৃদু হেসে প্রিয়ব্রত বলল, পথের দেখা পথেই তো শেষ হয়ে যাওয়া ভালো, তাই না? মনীষা ফ্যাল ফ্যাল করে প্রিয়ব্রতর গমন পথের দিকে তাকিয়ে রইল। কি উত্তর দেবে ও? এই মুহূর্তে সারা দেহ মনে প্রিয়ব্রতের সুখ স্মৃতি জড়িয়ে আছে। অন্য কথা ভেবে সেটাও মুছে দিতে চাইল না।